আপনারা কিভাবে এই ম্যাজিক্যাল গ্রোথটা করলেন? আমাদের পোর্টফোলিও বাংলাদেশে না, এই দক্ষিণ এশিয়ার ভিতরেই ওয়ান অফ দ্য মোস্ট ডাইভার্সিফাইড পোর্টফোলিও। আমাদের 43 থেকে 45% হচ্ছে এসএমইতে, 35 থেকে 41% হচ্ছে কর্পোরেট ইনস্টিটিউশন ব্যাঙ্কিংয়ে, এবং 10 to 15% হচ্ছে রিটেল বিজনেস। ইফ ইউ ডু দ্য রাইট থিং দেন প্রফিট উইল বি লজিক্যাল সিকোয়েন্স। আমাদের বোর্ড কাইন্ড এনাফ টু এক্সটেন্ড 30% ডিভিডেন্ড। এনপিএল কিন্তু আমাদের ওয়ান অফ দ্য লোয়েস্ট, 2.27 মাত্র। লাস্ট 25 ইয়ার্সে আমরা প্রায় 2 মিলিয়ন স্মল এন্টারপ্রেনার তৈরি করেছি। আমরা তাদেরকে কত রেটে লোন দিচ্ছি? এভারেজ 14%। কোলাটেরালের ক্ষেত্রে আপনারা কতটা লিবারেল? আমাদের স্মল লোনের মোর দেন 60-70%ই অথবা আরো একটু বেশি 80%ই আমরা কোলাটেরাল ছাড়াই লোন দিই। যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের প্রোডাক্টটা মার্কেট প্লেস করার ক্ষেত্রে আমরা হেল্প করি। কেন আপনার ব্যাংকে টাকা রাখবে? তারা মোর সেফ ফিল করে। মানে স্টক মার্কেটে এখন আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু অনেক ব্যাংকই এখন আর সেদিকে যাচ্ছে না। ফান্ডামেন্টালি অনেক উইকনেস আছে। এইটা ঠিক না হলে আসলে আমাদের ফিনান্সিয়াল মার্কেটটা ঠিক হবে না। নেক্সট প্ল্যান কি? মোর ইনক্লুসিভ ব্যাংকে পরিণত হব, যেখানে বাংলাদেশের একটা বড় অংশকে আমরা কভার করতে চাই। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলোর সাথে। আমরা আজকে আলোচনা করব ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স নিয়ে। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনারা জানেন যে আমরা গত কয়েক বছর ধরেই ব্যাংকিং সেক্টর একটা ভয়াবহ ক্রাইসিস টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। ওভারঅল আমাদের অর্থনীতির পারফরমেন্স যদি দেখি, আমাদের হাই ইনফ্লেশন, তারপর আমাদের ব্যবসায় অনেক স্লো গতি রয়েছে, এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না, এরকম অনেক ধরনের আমরা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। বিশ্বে আমাদের বিভিন্ন ধরনের ওয়ার এবং ফুয়েল ক্রাইসিস, এসব আমাদের দেশের ডোমেস্টিক মার্কেটে ব্যবসাকে হিট করছে। সকল ব্যবসার আমরা যদি দেখি যে এক্সপানশন অলমোস্ট বন্ধ হয়ে আছে এবং প্রফিটও অনেক কমে গেছে। কিন্তু এই রকম সময়ে, এইরকম ক্রাইসিসের মধ্যেও ব্র্যাক ব্যাংক, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় এসএমই ব্যাংক, সেই ব্যাংকটি স্মরণকালের সর্বোচ্চ প্রফিট করেছে 2025 সালে। তাদের প্রফিট 2251 কোটি টাকা। এই প্রফিট ফিগারটি কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাংকিং হিস্ট্রিতে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলোর মধ্যে হাইয়েস্ট এভার প্রফিট। তো এটা কিভাবে এইরকম ক্রাইসিসের মধ্যে দিয়ে একটি ব্যাংক এই পারফরমেন্স করতে পারলো, সেই ম্যাজিকগুলোই আজকে আমরা জানবো। এই ব্যাপারে কথা বলবেন আমাদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তারেক রেফাত উল্লাহ খান। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, সেই সাথে আপনার মাধ্যমে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি কিছু ইন্ডিকেটর রিমার্কেবল গ্রোথ আমি যদি বলি, আপনাদের লোন গ্রোথ হয়েছে 17%, যেখানে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এভারেজ গ্রোথ ছিল 6%। হিস্ট্রিক লো আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ ছিল, সেখানে আপনার সিঙ্গেল ব্যাংকের আপনাদের পোর্টফোলিও গ্রোথ হয়েছে 17%। এবং আমি যদি আপনাদের প্রফিট গ্রোথ দেখি সেটা 57%, এবং ডিপোজিট গ্রোথ আপনারা 25% প্লাস। যখন আমাদের ব্যাংকে ডিপোজিটাররা ডিপোজিটের টাকা কোথায় রাখবে সেটি নিয়ে শঙ্কায় থাকে, সেখানে ব্র্যাক ব্যাংকের গ্রোথ একটা রিমার্কেবল গ্রোথ আমরা দেখছি। তো এই যে আমরা কি ইন্ডিকেটরসগুলোতে এই যে এরকম ক্রাইসিস টাইমে যখন একটি ব্যাংক এরকম পারফরমেন্স করে, সেটি আসলে অনেকের জন্যই হয়তো একটি লেসন হতে পারে যে আপনারা কিভাবে এই ম্যাজিক্যাল গ্রোথটা করলেন, সেটি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। এটা কিন্তু একদিনে হয়নি বা এক বছর হয়নি। এটার জন্য যে বিজনেসটা আমরা শুরু করেছি, এই বছর আমরা 25 ইয়ার্স পালন করতে যাচ্ছি, আমাদের অ্যানিভার্সারি, অর্থাৎ আমরা সুবর্ণ জয়ন্তী পালন করব এবছর। তো 25 বছর ধরে আমরা যে বিজনেস ভার্টিক্যালগুলো আমরা যে স্টাবলিশ করার চেষ্টা করেছি, আপনি জানেন যে আমাদের ফাউন্ডার স্যার আবেদ, উনি এসএমইদের জন্য অথবা মিডল মার্কেটকে কেটার করার জন্য এই ব্যাংকে স্টাবলিশ করেছিলেন, মেইন ফোকাস ছিল। তো এই ভার্টিক্যালি বিজনেস কিন্তু বাংলাদেশে দেখবেন যে অন্য ব্যাংক খুব একটা করে না। আমাদের কিন্তু দেখবেন যে এই বছরেই 43% বা 45% কাছাকাছি এসএমই বিজনেসের পোর্টফোলিও আমাদের ছিল। এই যে ডাইভার্সিফিকেশনটা আছে, আপনি যে বললেন যে 17% গ্রোথ কোত্থেকে আসলো, যেখানে ইন্ডাস্ট্রির এভারেজ গ্রোথ হচ্ছে 6%। আমাদের যে ডাইভার্সিফাইড পোর্টফোলিও আছে, এটা একটা বিউটিফুল থিং আমাদের জন্য, কারণ আমরা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করেছি প্রথমে এই লাস্ট 25 ইয়ার্স ধরে। এসএমই বিজনেস কিন্তু ইজ এ ডিফিকাল্ট টাস্ক, কারণ আপনাকে রিমোট অঞ্চলে আপনাকে প্রেজেন্স থাকতে হবে। ইজ এ ভেরি সুপারভাইজারি নেচার অফ বিজনেসেস।
এবং বিজনেস কস্টও হাই। বিজনেস কস্ট অনেক হাই, সেই জন্য বললাম যে ইনভেস্টমেন্টটা অনেক দরকার। এই ধারাবাহিকভাবে 25 ইয়ার্স ধরে আমরা কিন্তু এই ভার্টিক্যালকে তৈরি করেছি, বিজনেসকে এস্টাবলিশ করেছি, সেই সাথে বিজনেসকে সাস্টেইনেবল করেছি। অর্থাৎ ইজ নট এনিমোর এ বেনিভোলেন্ট বিজনেস, ইজ অলসো মেকিং প্রফিট, রাইট? সো এটার জন্য তো একদিনে হয়নি। এই যে গ্র্যাজুয়ালি আমরা বেড়ে উঠছি এই ভার্টিক্যাল তৈরি করার পিছনে, সেই জন্য আমাদের পোর্টফোলিও বাংলাদেশে না, এই দক্ষিণ এশিয়ার ভিতরেই ওয়ান অফ দ্য মোস্ট ডাইভার্সিফাইড পোর্টফোলিও। আমাদের 43 থেকে 45% হচ্ছে এসএমইতে, 35 থেকে 41% হচ্ছে কর্পোরেট ইনস্টিটিউশন ব্যাঙ্কিংয়ে, এবং 10 to 15% হচ্ছে রিটেলে বিজনেস। এই যে ডাইভার্সিফিকেশন আছে, যেই কারণে আমাদের রিস্কটাও কিন্তু কম অনেক। কারণ আমরা এসএমইতে যে বিজনেসটা করি তার একটা বড় অংশ হচ্ছে স্মল বিজনেসকে আমরা কেটার করি। যে স্মল বিজনেসের টিকিট সাইজ শুনলে আপনি অবাক হবেন, যেটা 16 থেকে 18 লাখ টাকা মাত্র, মানে মিনিমাম লোন বলছেন। মিনিমাম লোন বলছি। অর্থাৎ এটা দিয়ে মিন করার চেষ্টা করছি যে এই লোনটার গ্র্যানুলার লোন, এবং এটার রিস্কটাও কিন্তু গ্র্যানুলার। আমি কিন্তু 500 কোটি টাকা একজনকে না দিয়ে আপনি যদি 16 লাখ টাকা একজনকে দেন, আপনার রিস্ক অবভিয়াসলি কমে আসবে। এবং 500 কোটি টাকা যদি আপনি 16 লাখ করে দেন, কতগুলো এন্টারপ্রেনার আপনি ক্রিয়েট করতে পারছেন। অ্যাবসলিউটলি, সেটাও একটা আমাদের হিস্ট্রি আছে, সেটা আমি পরে আলাপ করবো আপনার সাথে। বাট আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন আমাদের জন্য একটা বিউটিফুল থিং আমাদের জন্য, যেটা আমাদের এই যে কন্টিনিউয়াসলি আমরা গ্রো করে যাচ্ছি। আমরা শুধু এই বছর, গত বছরই 17% গ্রো করে নিই। আমাদের এভারেজ সিএজিআর গ্রোথ ছিল মোর দ্যান 15%, যেখানে ইন্ডাস্ট্রি এভারেজ 6 থেকে 8% ছিল। তো আমাদের নিউ অ্যাভিনিউ আমরা ক্রিয়েট করেছি, যার মাধ্যমে আমাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাইড করেছি, পোর্টফোলিও রিস্কটাও রিডিউস করেছি। এটা তো গেল। এখন আপনি বলেছেন যে আমরা বাংলাদেশের হিস্ট্রিতে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের মধ্যে সর্বোচ্চ প্রফিট করেছি। এটা সত্যি, বাট প্রফিটটাকে আমি ওইভাবে দেখি না। আমি দেখি প্রফিট ইজ এ লজিক্যাল আউটকাম। আপনি যদি আপনার গভর্নেন্স স্ট্যান্ডার্ড ঠিক থাকে, আপনার কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড ঠিক থাকে, আপনি ইফ ইউ ডু দ্য রাইট থিং, দেন প্রফিট উইল বি লজিক্যাল সিকোয়েন্স, অটোমেটিক এটা চলে আসবে। অ্যাবসলিউটলি। এবং আপনি শুধু প্রফিট দেখছেন, কিন্তু সেই সাথে আপনি দেখতে হবে অন্য ইন্ডিকেটরগুলো কেমন। যেমন আমাদের আরওই বেড়েছে, আরওএ বেড়েছে, আমাদের ইপিএস বেড়েছে, আমাদের কনসোলিডেটেড প্রফিট বেড়েছে ডেফিনেটলি। আর আমাদের কিন্তু এনপিএল কমেছে সিগনিফিকেন্টলি। এনপিএল কিন্তু আমাদের ওয়ান অফ দ্য লোয়েস্ট 2.27 মাত্র, যেখানে আমাদের পোর্টফোলিও কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। আমাদের ফার্ম যদি ধরেন, আপনি ফার্ম বলতে আমি বোঝাচ্ছি ডিপোজিট এবং অ্যাডভান্সকে যদি আপনি একসাথে করেন, সেখানে ফান্ড আন্ডার ম্যানেজমেন্ট বলে। সেখানে আমাদের লাস্ট ইয়ার আমরা শেষ করেছি 160,000 crore টাকার কাছাকাছি। সো ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট পোর্টফোলিও ইন দি ইন্ডাস্ট্রি। কিন্তু এনপিএল কিন্তু ছিল আপনার মাত্র 2.27%। এটার কারণটা হচ্ছে আমরা যে রোবাস্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট করি, আমাদের যে রিস্ক অ্যাপেটাইট আছে, আমাদের যে গ্র্যানুলার ফর্ম অফ রিস্ক ইন এসএমই সেগমেন্ট, যেটা আমাদের হেল্প করেছে অনেকটাই আমাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাইড করতে, প্রফিটেবল করতে, এবং সেই সাথে রিস্ক কমাতে। কিন্তু অন্যদিকে আমাদের একটা ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ ছিল, আপনি জানেন, যে কারণে আমাদের প্রেজেন্স এই বাংলাদেশে, সেটা হচ্ছে ইনক্লুশন। সেটা কিন্তু ধারাবাহিকভাবে আমরা ধরে রাখতে পেরেছি। ইনক্লুশন শুরু করেছি আমরা এসএমই থেকে। আপনি জিজ্ঞেস করেছিলেন যে এসএমইদের সাফল্যটা কি। লাস্ট 25 ইয়ার্সে আমরা প্রায় 2 মিলিয়ন স্মল অন্টারপ্রেনার তৈরি করেছি, যারা ব্যাংকিং সিস্টেমের বাইরে ছিল। তাদেরকে ব্যাংকিং চ্যানেলে ইনক্লুড করেছি উইথ প্রপার অ্যাডভাইজারি রোল অ্যান্ড প্রপার ইকুইপমেন্ট। আমরা শুধু তাদেরকে লোনই দিই না, আমরা তাদেরকে যে লেভেলে সাপোর্ট দিই, সেই লেভেলের সাপোর্ট হয়তো অন্য ফিনান্সিয়াল ইনস্টিটিউট চিন্তাও করতে পারবে না। আমাদের রিলেশনশিপ ম্যানেজার পার্টিকুলারলি এই অন্টারপ্রেনার যারা ব্যাংকিং চ্যানেলের বাইরে ছিল, তাদেরকে তারা ট্রেড লাইসেন্স করতে হেল্প করে, তারা অ্যানুয়াল ফিনান্সিয়াল তৈরি করতে হেল্প করে, সেই অ্যানুয়াল ফিনান্সিয়ালের বেসিসে তাদেরকে ট্যাক্স রিটার্নে হেল্প করে। তার মানে বুঝতে পারছেন যে এন্ড টু এন্ড অ্যাডভাইজারি রোল এবং বিজনেস আরও স্ট্রাকচার ওয়েতে, আরও প্র্যাগমেটিক ওয়েতে চালানো, সেগুলো অ্যাডভাইজ আমরা করি। এক্ষেত্রে আমরা অনেক সিএসআর অ্যাক্টিভিটিসও করে থাকি। তো সেটার রেজাল্ট হচ্ছে, আউটকাম হচ্ছে
এইসব মিলে যে প্রফিটেবল ব্যাংক হওয়া। আপনি যেরকম বললেন যে আপনাদের এসএমইর পোর্টফোলিওর পার্টটা 40%-এর উপরে, তো আমরা কিন্তু আবার অনেক সময় আমরা এ ধরনের কমেন্ট পাই যে হয়তো গ্রামে গঞ্জে বা যারা আপনার এখান থেকে লোন নিতে চায় তারা কি অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় বা খুব সহজে লোনটা পায় না, আপনারা অনেক বেশি ডকুমেন্ট চান বা কমপ্লায়েন্স ইস্যু অনেক বেশি থাকে, এই জিনিসগুলোকে আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন? যেটা যেমন আপনি হয়তো বলছেন যে আপনারা অনেক বেশি এন্টারপ্রেনার তৈরি করছেন, আবার অন্য পার্টে অনেক এন্টারপ্রেনার এক্সপেক্ট করে সে ব্র্যাক ব্যাংক থেকে অনেক বেশি লোন পাবে, কিন্তু লোন নিতে গেলে তাদের অনেক বেশি কমপ্লায়েন্স ফেস করতে হয়, সেটা আসলে মানে ওইটা কিভাবে পার্শিয়ালি রাইট। এই কারণে যে বাংলাদেশ ব্যাংকের এবং বাংলাদেশের রেগুলেটরি কিছু ফ্রেমওয়ার্ক আছে যেখানে একজন এন্টারপ্রেনারকে ট্রেড লাইসেন্স করতে হবে, 3 জমা দিতে হবে একটা সার্টেন সেগমেন্টের উপরে, এবং তার কিছু কমপ্লায়েন্স আছে, ফিনান্সিয়াল থাকতে হবে। কিন্তু বাংলাদেশে আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের রিমোট অঞ্চলে যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাদের কিন্তু বিজনেস তারা করছে ভালোভাবে, কিন্তু বিজনেসের যে কমপ্লায়েন্স লাগে এবং ব্যাংকেবল করতে হয় সেই যে রিকোয়ারমেন্টটা সেটার ব্যাপারে তারা কিন্তু খুব একটা ইকুইপ না, যে কারণে তারা প্রেফার করে নন ব্যাংকিং চ্যানেল থেকে লোন নেওয়ার। কারণ ব্যাংকিং চ্যানেল থেকে লোন নিতে গেলে বিভিন্ন ধরনের তাদেরকে কমপ্লায়েন্স করতে হয়, সেজন্য তারা অনেক সময় প্রস্তুত না। বাট এই ব্যাপারটাতে আমরা যেটা করি, এবং ব্যাংকিং চ্যানেলের বাইরে থেকে যারা যে লোনটা নেয় সেটা আপনি এমএফআই হতে পারে বা আনকনভেনশনাল চ্যানেল হতে পারে, সেক্ষেত্রে তারা করে কি তাদের ইন্টারেস্ট রেট কিন্তু অনেক হাই, মোর দেন 22%। আমরা তাদেরকে কত রেটে লোন দিচ্ছি? এভারেজ 14%-এ। তো এই যে লোন প্রাইসিংয়ের ডিফারেন্স, সেটা তাদেরকে মোটিভেট করে আমাদের ব্যাংকিং চ্যানেলে আসার জন্য, এবং আরও মোটিভেট করে যখন আমাদের রিলেশনশিপ অফিসাররা তাদেরকে গিয়ে অ্যাডভাইস রোল প্লে করছে। অর্থাৎ 1 বছর যখন আপনি একটা এন্টারপ্রেনারকে ইনক্লুড করছেন ব্যাংকিং চ্যানেলে, নেক্সট ইয়ারে কিন্তু সে অনেক কিছু শিখে যাচ্ছে। অ্যাডভাইজারি রোলটাও প্লে করছেন যে তোমার কি কি লাগবে, কিভাবে তোমার ফাইন্যান্সিয়াল হিস্ট্রি বিল্ড আপ করতে হবে, অবশ্যই। কোলাটেরালের ক্ষেত্রে আপনারা কতটা লিবারেল ক্ষুদ্র এন্টারপ্রেনারদের লিবারেল, সেটা আমার স্ট্যাটিস্টিক দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের স্মল লোনের মোর দেন 60-70%ই অথবা আরো একটু বেশি 80%ই আমরা কোলাটেরাল ছাড়াই লোন দেই। কিন্তু আমি যেহেতু অনেকের ফিল্ড লেভেলে যেহেতু কাজ করি, অনেক বিশেষ করে মহিলা এন্টারপ্রেনার কাইন্ড অফ বুটিক শপ আছে বা একটা পার্লার শপ আছে, তাদের তাদের অবজেকশন হলো বা তাদের কমপ্লেইন হলো যে আপনাদের মতো এরকম বড় ব্যাংকগুলোতে তারা যেতে পারে না, কারণ আপনারা তার কোনো গার্ডিয়ানকে আপনারা চান এখানে তাকে সিগনেচার করতে, বা তার একটা কোলাটেরাল ছাড়া একটা মিনিমাম কোলাটেরাল চান। এই জিনিসগুলো আপনারা কিভাবে অ্যাড্রেস করেন? প্রথমেই বলিনি, এটা আমি আসলে পুরোপুরিভাবে স্বীকার করতে পারছি না, কারণ আমাদের পোর্টফোলিওতে আমরা দেখি যে পোর্টফোলিওর মেজরিটি কোলাটেরাল ছাড়া লোন দিচ্ছি আমরা। তবে এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া হতে পারে, যেমন ধরেন আমরা যেহেতু তার ফান্ডামেন্টাল বা অফিসিয়াল ডকুমেন্টস থাকে না যেটার উপর বেস করে আপনি অ্যাসেস করতে পারবেন তাকে কতটুকু লোন দেওয়া উচিত, সেটার অ্যাবসেন্টে আমরা যেটা করি, আমরা বিভিন্নভাবে আমাদের অলরেডি ইকুইপড হয়ে গেছে আমাদের লোকজন যে কীভাবে একটা স্মল এন্টারপ্রেনারকে তার ক্রেডিট ওয়ার্দিনেস অ্যাসেস করবে, এবং এটা অলমোস্ট 99% কারেক্ট। কারণ তার কাছে কিন্তু কোনো ফিনান্সিয়াল নেই, এটা একটা বড় কোম্পানির মতো আপনাকে অডিটের ফিনান্সিয়াল দিচ্ছে না, তার কোনো ট্যাক্স রিটার্ন নাই, তার কোনো সিকোয়েন্সিয়াল ক্রেডিট ওয়ার্দিনেস সাপোর্ট করার জন্য ডকুমেন্টেশন নেই। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি ওকে চেক করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা অনেক ফর্ম আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি, সেভাবে তাদের অ্যাসেস করে নিয়ে আসি, এবং ইটস ভেরি ডিফিকাল্ট টাস্ক। কিন্তু তার ওই ফ্যাক্টরি, তার ওই বিজনেস প্লেসে আমাদের রিলেশনশিপ অফিসারকে থাকতে হয়, দেখতে হয় যে সে কীভাবে বিক্রি করছে, কোথায় বিক্রি করছে, কতটুকু বিক্রি করছে। এক্স্যাক্টলি। আপনি অ্যাজ এ ব্যাংকের একজন ম্যানেজিং ডিরেক্টর, আপনি যদি একটা শর্ট লিস্ট বা শর্ট সাজেশন দেন যে এই ক্ষুদ্র এন্টারপ্রেনার একজন যিনি ভাবছেন তার ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে, তার আসলে কি কি বেসিক জিনিস তার আসলে এখন থেকেই ডেভেলপ করা উচিত? ভেরি গুড। এই সংক্রান্ত আমরা কিন্তু ট্রেনিং প্রোগ্রাম আন্ডারটেক করি। আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে এই ট্রেনিং প্রোগ্রাম কিন্তু অলরেডি অনগোয়িং। তার কি লাগবে, কিভাবে সেগুলো অপারেট করতে পারে, কোনভাবে সে তার বিজনেসকে চালালে মোর প্রফিটেবল হবে, ফিনান্সিয়ালটা কীভাবে বুঝতে হয়, অ্যাকাউন্টিং কীভাবে চালাতে হয়, এগুলো ট্রেনিং কিন্তু
রোবাস্ট ট্রেনিং আমরা দিচ্ছি। সেই ট্রেনিংটা তারা কিভাবে জানবে? যেমন একদম গ্রামে পাহাড়ি অঞ্চলে বা উত্তরবঙ্গের কোনো একটা একেবারে রিমোট এরিয়াতে, সেখানেও তো ছোট ছোট ব্যবসা আছে, ও কিভাবে জানবে? একটা অবস্টাকল আছে, ইউ আর রাইট, যে আমাদের যে প্রেজেন্স আছে রিমোট অঞ্চলে বাংলাদেশের, কতগুলো ব্রাঞ্চ আছে আপনাদের? আমি বলছি আপনাকে সেটা, যে আপনি যদি ওভারঅল বলতে চান যে আমাদের প্রেজেন্স কতটুকু আছে, 2000 প্লেসেসে আমাদের প্রেজেন্স আছে। ইট কম্প্রাইজ অফ ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, এজেন্ট ব্যাংকিং অ্যান্ড এসএমই আউটলেটস। অর্থাৎ 2000 প্লেসে সারা বাংলাদেশে ছড়ানো, এমন কোনো জেলা নেই যেখানে আমাদের প্রেজেন্স নেই। সবগুলো উপজেলাতে আমাদের প্রেজেন্স আমরা করতে পারিনি এর মধ্যে, বাট আমরা চেষ্টা করি রিমোট এরিয়াতেও গিয়ে, প্রমিনেন্ট রিমোট এরিয়া যেখানে বিজনেস হাব আছে, পার্টিকুলার যেখানে এসএমই বিজনেস হয়, সেখানে আমাদের প্রেজেন্স অবশ্যই আছে। এবং সেই প্রেজেন্সের জায়গা থেকে আমরা কিন্তু যারা যারা ইন্টারেস্টেড এই ট্রেনিং পাওয়ার জন্য, তাদের কিন্তু ইনক্লুড করি এবং তাদেরকে তাদের নিয়ারেস্ট কাছাকাছি ইউনিভার্সিটিগুলোতে আমরা পাঠিয়ে দিই সেই ট্রেনিং প্রোগ্রামগুলো কন্ডাক্ট করার জন্য। এক্ষেত্রে একটা বিষয় আমাদের আপনারা জেনে খুশি হবেন যে ফিমেল অন্টারপ্রেনারদের আমরা বেশি বেশি পরিমাণে এনকারেজ করি। তাহলে একজন ফিমেল এন্টারপ্রেনার সে তার নিকটবর্তী ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চে যে কি যোগাযোগ করলে তিনি ট্রেনিং গুলো পাবেন? ট্রেনিং গুলো কি তাকে পে করতে হবে নাকি এগুলো ফ্রি ট্রেনিং? ফুললি ফ্রি। ইট ইজ ফান্ডেড বাই আওয়ার সিএসআর প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামগুলো জয়েন্টলি কোলাবোরেটিভ উইথ ইউনিভার্সিটি, আপনাকে বললাম ইউনিভার্সিটি ছাড়াও আমাদের প্রেমিসেসেও আমরা ফিমেল উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। শুধু প্রশিক্ষণ দিয়েই শেষ করি না, আমরা প্রশিক্ষণ দেওয়ার পর যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের প্রোডাক্টটা মার্কেট প্লেস করার ক্ষেত্রে আমরা হেল্প করি। কিভাবে? আপনি জানেন যে প্রতি বছর আমরা উদ্যোক্তা 101 প্রোগ্রামটা নেই, যেটা আলোকি কনভেনশন সেন্টারে আমরা করি, 3 দিন ধরে চলে, বেশ সাড়া জাগিয়েছে এই প্রোগ্রামটা। এবং গুলশান এবং নিকেতন এবং এই তেজগাঁ এলাকায় প্রত্যেকে আসে, প্রচুর লোকজন আসে এবং নতুন নতুন প্রোডাক্ট দেখে তারা অ্যামেজড হয় এবং সেলসও কিন্তু ওখান থেকে হয়। তাহলে একটা নতুন উদ্যোক্তা কিন্তু ওখান থেকে আপনার তার মার্কেট প্লেসটা শুরু হচ্ছে। আমরা মনে করি আমাদের রেসপন্সিবিলিটি শুধুমাত্র ট্রেনিং প্রোগ্রামে সীমিত থাকলে হবে না, তাদেরকে প্রপারলি তাদের প্রোডাক্টটা ডেমনস্ট্রেট করার জন্য তাদের মার্কেট প্লেস দরকার হবে, তাদের অ্যাডভাইজারির অনেক কিছু দরকার হবে, যেভাবে সে বিজনেসটাকে ধীরে ধীরে সাফল্যের দিকে নিয়ে যেতে পারবে। তো আমরা দেখি যে ব্যাংকগুলো যে প্রফিট করছে তার বড় অংশ আসে গভর্নমেন্ট সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট থেকে। আপনার নিজের ব্যাংকেও যদি আমি দেখি, আপনার 41% গ্রোথ হয়েছে গভর্নমেন্ট সিকিউরিটিজের ইনভেস্টমেন্টে। তো এই ট্রেন্ডটা আসলে কেন হচ্ছে এবং এটা আমাদের ব্যবসা বা প্রাইভেট সেক্টরের ব্যবসাকে কতটুকু এফেক্ট করছে? এফেক্ট করছে না এই কারণে যে আপনি কি করছেন, আপনি দেখেছেন যে আমাদের 17% লোন গ্রোথ ছিল গত বছর, কিন্তু ইন্ডাস্ট্রি এভারেজ গ্রোথ ছিল কত? 6%। তার মানে ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আসলে খুব বেশি নেই। তার মধ্যে আমরা কিন্তু 3 গুণ ব্যবসা করেছি। তারপরও যদি এখন আমাদের ট্রাস্ট ফ্যাক্টরটা একটা কাজ করে, আমাদের মোস্ট গভর্ন ব্যাংক যেহেতু, আমাদের ট্রান্সপারেন্সি অনেক হাই, আমাদের ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স অনেক হাই, এই স্ট্যান্ডার্ডগুলোর জন্য মানুষজন অটোমেটিকলি আমাদের কাছে ডিপোজিট রাখে, পার্টিকুলারলি তাদের ট্রানজ্যাকশনাল ডিপোজিটগুলো আমাদের কাছে রাখে। এখন সেই ডিপোজিটের একটা অংশ ব্যাংকের অবভিয়াস নেচারে ব্যাংক অ্যাডভান্স করে থাকে, তাই না? কিন্তু বাকিটা কি ফেলে রাখবো আমি? তাও তো আমাদের ব্যাংকের, আমাদের শেয়ার হোল্ডারদের ভ্যালু আমি বাড়াতে পারছি না। এটা শুধু আমাদের দেশের প্র্যাকটিস না, ইন্টারন্যাশনাল ব্যাংকে আপনি যদি দেখেন, মোস্ট অফ দি ইন্টারন্যাশনাল ব্যাংকের কোর বিজনেস ইনকাম 40 থেকে 50%-এর মতো হোভারিং অ্যারাউন্ড করে, বাকি 50% কিন্তু তাদের বিভিন্ন ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস থেকে আসে। কিন্তু বাংলাদেশে এনভায়রনমেন্ট এরকম যে ইনভেস্টমেন্টের অপরচুনিটি খুব লিমিটেড, যেখানে এই ট্রেজারি বন্ড একটা উইন্ডো অফ অপরচুনিটি দিয়েছে আপনাকে। তো সেটাতে ইনভেস্টমেন্টের আমাদের একটা সিলিং আছে, সেই সিলিং অনুযায়ী আমরা ইনভেস্ট করি। তাছাড়া আপনার পোর্টফোলিওতে তো রিস্কের একটা ব্যালেন্সেরও একটা ব্যাপার থাকে, যে আপনি পুরোটাই যদি প্রাইভেট সেক্টরে করেন, সেখানে আপনার কোনো কারণে বড় ধরনের কোনো মানে ন্যাচারাল ডিজাস্টারই হোক বা আমাদের পলিটিক্যাল আনসার্টেনিটি হোক, সেটার কারণে কি এই ব্যালেন্সটা করে কিনা ব্যাংকগুলো? আমি যেটা বলছিলাম আপনাকে যে ইন্টারন্যাশনাল মার্কেটে ইনভেস্টমেন্টের অপরচুনিটি আনলিমিটেড, আমাদের এখানে লিমিটেড। আমরা কি করতাম, যদি ট্রেজারি বন্ডে আমি টাকাটা ইনভেস্ট করতে পারতাম, তাহলে কোথায় ইনভেস্ট করতাম? যদি আমাদের ক্যাপিটাল মার্কেট স্ট্রং হতো, আমরা ওখানে ইনভেস্ট করতাম, সেখান থেকে একটা ভালো হেফটি রিটার্ন আসতো।
বন্ড মার্কেটে ইনভেস্ট করতে পারতাম, প্রেফারেন্স শেয়ারে ইনভেস্ট করতে পারতাম। এই যে অ্যাভিনিউগুলো, যেগুলো আমাদের দেশে লিমিটেড অ্যাক্টিভিটিস আছে বাট এরকম রোবাস্ট না, যে জন্য ব্যাংক কেন, একজন ইন্ডিভিজুয়ালেরও তো ইনভেস্টমেন্ট অপরচুনিটি ভেরি লিমিটেড বাংলাদেশে, তাই না? তো সেই কারণে আমাদের পোর্টফোলিওরও আপনি যে 40% বললেন, এটা 35% বা 40% মতো হোভারিং এখন প্রত্যেকটা ব্যাংকেরই এরকম আছে। তো সেটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিসের মাধ্যমেই হচ্ছে, এমন না যে আমরা ইন্টারন্যাশনাল প্র্যাকটিসের বাইরে গিয়ে কিছু করছি, তা না। তবে ওই যে আপনি অল্টারনেট ইনভেস্টমেন্ট এভিনিউ, যেটা আমাদের স্টক মার্কেট হতে পারতো জি বা বন্ড মার্কেট হতে পারতো, সেইগুলো না থাকার কারণে যেমন স্টক মার্কেটে এখন আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু অনেক ব্যাংকই এখন আর সেদিকে যাচ্ছে না। সেখানকার উইকনেস গুলো কি, কেন ব্যাংকগুলো এত সেটা ফান্ডামেন্টালি অনেক উইকনেস আছে। আমাদের নতুন গভর্নমেন্ট এসছেন এবং তারা এই বিষয়টা দেখবেন। আমি মনে করি অবশ্যই তারা দেখবেন, কারণ এইটা ঠিক না হলে আসলে আমাদের ফিনান্সিয়াল মার্কেটটা ঠিক হবে না। এবং ওনারা বিভিন্ন সময় বলেছেন, ওনাদের এজেন্ডাও নিশ্চয় আছে যে এই মার্কেটকে স্ট্রেংথেন করতে হবে। কারণ আপনি জানেন যে ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংকগুলো বাংলাদেশে অনেক ব্যাংক টার্ম লোন দেয়, আমরাও দিই, কিন্তু টার্ম লোন দেওয়া কিন্তু একটা কমার্শিয়াল ব্যাংকের কাজ না। টার্ম ফাইন্যান্স করা অর্থাৎ কোনো একটা ইনভেস্টমেন্ট, কোনো একটা ফ্র্যাঞ্চাইজি নতুন হয়েছে, তার ক্যাপিটালি স্ট্রাকচারে সাপোর্ট করা বা টার্ম লোন দিয়ে সেই কোম্পানিকে দাঁড় করানো, এটা কিন্তু কমার্শিয়াল ব্যাংকের কাজ না। এটা হচ্ছে পার্টিকুলারলি ক্যাপিটাল মার্কেট অ্যাক্টিভিটিসের মাধ্যমে আসে বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেটে। তাছাড়াও বিভিন্ন স্পেশালাইজড ফাইন্যান্সিং কোম্পানি আছে যারা কমার্শিয়াল ব্যাংকের জন্য চ্যালেঞ্জ। কেন? কারণ আমরা তো লং টার্ম ডিপোজিট পাই না, তো যে কারণে আমাদের ডিপোজিটগুলো মোস্টলি শর্ট টার্ম নেচারে হয়। সেই শর্ট টার্ম নেচারের ডিপোজিটকে আপনি যদি 10 বছরের টার্ম লোন দেন, তাহলে অবভিয়াস কারণে আপনার একটা ফান্ড মিসম্যাচের সুযোগ হয়। তবে স্টক মার্কেটে আপনারা এবার 30% ডিভিডেন্ড দিয়েছেন, 15% ক্যাশ এবং 15% স্টক। এখানে যখন আমাদের বেশিরভাগ কোম্পানির প্রফিট ফল করছে, স্টক রিটেইল ইনভেস্টররা অনেক ফ্রাস্ট্রেটেড, তো এই সময় এই ডিভিডেন্ডটা আসলে শুধু আপনি একটু আগে বলছিলেন যে আপনার ব্র্যাক ব্যাংকের প্রফিট শুধু এটা ইন্ডিভিজুয়ালের কেই করে না, গেইন করে না, বাট এটা একেবারে রিটেইল ইনভেস্টর থেকে শুরু করে কিভাবে এটা এই প্রফিটটা সবাইকে ডিস্ট্রিবিউট করছে সেটা যদি একটু বলেন। ওকে, প্রথমে বলি আমাদের স্পন্সর স্ট্রাকচারটা যদি বুঝেন তাহলে আপনি বুঝবেন যে প্রফিট একটা বড় অংশ কোথায় যায়। 46.1% আমাদের ওন করেন হচ্ছে ব্র্যাক হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এবং এই লার্জেস্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন উইথ হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ এথিক্যাল প্র্যাকটিসেস অ্যান্ড গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্সেস। এনারা করেন কি, যে 46%-এর রেশিও অনুযায়ী যে ডিভিডেন্ডটা ওনারা পাবেন বা পাচ্ছেন, এটা ওনারা আবার বিভিন্ন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসে ইনভেস্ট করেন, রিইনভেস্ট করেন। তাহলে হচ্ছে কি, যে আমাদের যে প্রফিট জেনারেট হচ্ছে তার 46% ডিরেক্টলি বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টই লাগছে। সো আমরা কিন্তু অন্য ব্যাংকের মতো না যে ডিভিডেন্ড পে আউট হচ্ছে তারপর ইন্ডিভিজুয়াল কারো কাছে চলে যাচ্ছে, এরকম না। ইনস্টিটিউশনে যাচ্ছে যেহেতু, সেটা রিপ্লাউ হচ্ছে আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের জন্য ডেভেলপমেন্টের কাজে। এর বাইরেও 36% আমাদের ফরেন ইনভেস্টর আছেন ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে, আর বাইরেও পাবলিক শেয়ার হোল্ডিং আছেন। তো ডিভিডেন্ড দেওয়াটা কিন্তু লজিক্যাল, যখন আপনি প্রফিট করবেন তখন ডিভিডেন্ড পে আউট হবে, এটার লজিক্যাল সিকোয়েন্স। এবং আমাদের বোর্ড কাইন্ড এনাফ টু এক্সটেন্ড 30% ডিভিডেন্ড। তো 30% ডিভিডেন্ডের আপনি যদি ডিভিশনটা দেখেন, 15% ক্যাশ, 15% স্টক। এই যে 15% স্টক দিয়েছেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার আরও স্ট্রেংথেন হচ্ছে। এইভাবে কিন্তু আমরা আমাদের বিজনেসকে আরও মোর সাস্টেইনেবল করছি। ওকে, আপনি লাস্ট দিকে আসি যে ডিপোজিট নিয়ে আমরা দেখি প্রচুর প্রশ্ন পাই যে আমি ডিপোজিট কোথায় রাখবো। আমাদের গত 2 বছরে যে ক্রাইসিস টাইমে, গত কয়েক বছর যে ক্রাইসিস আমরা দেখেছি, অনেক ব্যাংক মার্জার হচ্ছে, অনেক ব্যাংক টাকা ফেরত দিতে পারছে না। তো সেখানে ডিপোজিটারদের জায়গা থেকে যদি আপনি বলেন যে কেন আপনার ব্যাংকে টাকা রাখবে বা আপনার ব্যাংক কেন সেফ তাদের কারণে, যেহেতু আমরা দেখছি অলরেডি আপনার ইয়ার অন ইয়ার গ্রোথ একটা ট্রেন্ড আছে, 25% প্লাস আপনার ডিপোজিট গ্রোথ, তার মানে এখানে কেন ডিপোজিটাররা আসছে? ভেরি গুড কোশ্চেন। এটার সাথে আমি একটু ঘুরিয়ে কথা বলবো যে আপনারা জানেন যে আমরা আমাদেরকে সবসময় পোর্ট্রে করি যে ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড ব্যাংক ইন বাংলাদেশ।
ট্রাস্ট কথাটার সাথে তার আউটকামটা নির্ভর করে, অর্থাৎ ট্রাস্টটা কিন্তু আর্ন করতে হয়। আমি যদি নিজে বলি যে এটা আমার ট্রাস্টেড ব্যাংক, তাহলে তো এটা আসলে ঠিক হবে না। হ্যাঁ, আপনি ইন্ডিকেটরগুলোই বলে দিচ্ছে যে আপনি এটা ট্রাস্টেড Absolutely, ব্যাংক। যে কেন মানুষ অটোমেটিকলি আমাদের কাছে এরকম ডিপোজিট, তাদের মূল্যবান ডিপোজিটটা আমাদের কাছে রাখছে কেন? তারা মোর সেফ ফিল করে। শুধু সেফটি হচ্ছে একটা কম্পোনেন্ট, বাট আর অন্যান্য কম্পোনেন্ট কি, সেটা হচ্ছে কনভিনিয়েন্স। তাদের মোস্ট কনভিনিয়েন্স তারা পাচ্ছে কিনা, তাদের সার্ভিসটা তারা পাচ্ছে কিনা, তাদের রিচের কাছাকাছি আমরা আছি কিনা, এই যে কম্পোনেন্টগুলো, এগুলো সব কিছু মিলিয়ে ট্রাস্টটাকে বিল্ড করে। এবং এই ট্রাস্টটা কিন্তু আর্ন করতে হয়, এবং সেই ট্রাস্টটা আমরা আর্ন করতে পেরেছি বলে মনে হচ্ছে। কারণ আমাদের সাধারণ মানুষের যে নিরবিচ্ছিন্ন ডিপোজিটে আমাদের কন্ট্রিবিউট হচ্ছে, তারা যে ডিপোজিট আমাদের ব্যাংকে রাখছে প্রতি বছর, এটা প্রায় 20-25% CAGR আপনার এভারেজ গ্রোথ আমাদের ডিপোজিটে। এটা কি শুধু ক্যাম্পেইন করে হয় না। আপনি যদি কোনো ইনস্টিটিউটকে ট্রাস্টেড না মনে করেন, তাহলে ওখানে আপনি টাকা রাখবেন না, এবং সেটার বহিঃপ্রকাশ হচ্ছে এই যে ডিপোজিটটা আমাদের। এবং এখানে আপনাদের কিন্তু ইন্টারেস্ট রেটও কিন্তু মার্কেটের চাইতে এভারেজ, বেশি না। আমরা এভারেজ বাট আমরা ঠকাইও না মানুষকে। যেমন ধরেন ইন্টারেস্ট রেট আমরা কম রেখে কিছু মানে একদম লোয়ার রেখে ওনারা ট্রাস্টের জন্য আমার কাছে এসেছেন, আমি ওনাদের ঠকাচ্ছি, এরকমটা আমরা করি না। এক্স্যাক্টলি। কিন্তু আপনারা এখনকার ডিপোজিটারদের আসলে ট্রেন্ডটা কি? তারা কি ইন্টারেস্ট রেট নাকি সেফটি, কোনটাকে এটা বেশি both প্রায়োরিটি বলতে দেয়? পারেন, বাট ফোকাসটা হচ্ছে ট্রাস্ট, ফোকাসটা হচ্ছে গভর্নেন্স, ফোকাসটা হচ্ছে কনভিনিয়েন্স, ফোকাসটা হচ্ছে সার্ভিস, এগুলো ফোকাস। বাট তার সাথে সাথে অবশ্যই ইন্টারেস্টের একটা অবশ্য ফ্যাক্টর থাকবে, কারণ উনি তো আর ফ্রি টাকা রাখতে চাইবেন না। ওনার তো একটা অবজেক্টিভ থাকে যে আমি কিছু হলেও আমি ওখান থেকে যেন আমার ডিপোজিটটা বাড়তে থাকে। তবে আপনার কি নেক্সট প্ল্যান কি? আপনারা তো এখন মার্কেট লিডার ইন টার্মস অফ, যদি আমি প্রফিটের দিকে দেখি পোর্টফোলিও এবং বিভিন্ন ডাইভার্সিফাইড ব্যবসার ক্ষেত্রে অনেক বিভিন্ন আসপেক্টে আপনারা লিডিং পজিশনে আছেন। জি, এখন আপনাদের প্ল্যান কি, কি করতে চান নেক্সট? আমাদের অবজেক্টিভ যদি দেখেন, যে অবজেক্টিভের 3টা পিলার আছে আমাদের। একটা হচ্ছে ট্রাস্ট, একটা হচ্ছে ইনক্লুশন, একটা হচ্ছে ইনোভেশন। তো এখন ইনক্লুসিভিটিতে আমরা যেটা করেছি, এসএমইকে এমবেড করার চেষ্টা করেছি। কিন্তু আপনি স্ট্যাটিস্টিক দেখলে অবাক হবেন যে বাংলাদেশের ইন্ডিভিজুয়াল পার্সনদের মধ্যে এখনও 70% আনব্যাঙ্কড, আন্ডারসার্ভড। সেটা স্মল বড়োয়ার হতে পারে বা ইন্ডিভিজুয়াল হতে পারে। তো এই 70% আন্ডার ব্যাঙ্ক, আন্ডারসার্ভড পপুলেশনকে বাইরে রেখে আমাদের ইকোনমিক গ্রোথ হতে পারে না। তো আমরা সবসময় যেটা আমরা ডিএনএর ভিতরে রাখি, সেটা হচ্ছে ইনক্লুশনকে সবসময় আমরা প্রাধান্য দিয়ে থাকি। বাট ইনক্লুশন হবে, কিন্তু সেই বিজনেস সাস্টেনেবল হবে না, সেটাও আবার আমরা মাথায় রাখি না। অর্থাৎ প্রথমেই আমরা চাই যে কোনো ইনক্লুশনের দিকে যেতে, তারপরে ওই ব্যবসাটাকে আমরা মোর সাস্টেনেবল করি, যাতে এটা লঙ্গার পিরিয়ড অফ টাইম আমরা করতে পারি। তো এই যে জায়গাটা আমরা বললাম, আমাদের অনেক প্ল্যান আছে, সেটা আমি এখন ডিসক্লোজ করবো না, বাট আমরা কাজ করছি। সাস্টেইনেবল গ্রোথটাকে আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন। মোর ইনক্লুসিভ ব্যাংকে পরিণত হব, যেখানে বাংলাদেশের একটা বড় অংশকে আমরা কভার করতে চাই এবং সেটাকে সাস্টেইনেবল করতে চাই বিজনেসটাকে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে গুড গভর্নেন্স এবং এসএমই ব্যবসা, যেখানে বেশিরভাগ ব্যাংকই যেতে ভয় পায়, যারা কর্পোরেটের মধ্যে থাকতে চায়, বড় বড় লোনের মধ্যে থাকতে চায়, সেখান থেকে বেরিয়ে ব্র্যাক ব্যাংক কীভাবে এই এসএমই ব্যবসা এবং একই সাথে বোর্ডে গভর্নেন্স, এই দুটো জিনিস কীভাবে এই ব্যাংকটিকে এই ক্রাইসিস পিরিয়ডের মধ্যেও হাইয়েস্ট এবার প্রফিট এনে দিয়েছে। তো সেই গল্পটাই আমরা শুনলাম। এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।